জরুরি অবস্থা জারির বিদ্যমান বিধান পরিবর্তনে একমত দলগুলো। পর্যায়ক্রমে অধস্তন আদালত সম্প্রসারণে ঐক্যমত। ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে সরকার। আশা মির্জা ফখরুলের, ভোট যত দেরিতে হবে দেশে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা। দেশে নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াতের সংশয়। 5 অগস্ট পর্যন্ত সরকারের কাছে জুলাই সনদের অপেক্ষায় থাকবে এনসিপি। আগামী নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন বললেন আইন উপদেষ্টা। নির্বাচনের আগে নিশ্চিত হবে জুলাই হত্যার বিচার। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই অব্যাহতি চাইলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এবং এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার দেয়া হবে 50 লাখ টাকা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত দেশের রাজনৈতিক দলগুলো। সব দলের মতামতের ভিত্তিতে এ ঘোষণা দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সেই সঙ্গে জরুরি অবস্থা জারির বিদ্যমান বিধান পরিবর্তনেও দলগুলো একমত বলেও জানান তিনি। তাদের মতে জরুরি অবস্থায় সব মৌলিক অধিকার স্থগিত গ্রহণযোগ্য নয়। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা হয়। এ সময় দিনের আলোচনায় বৈঠকের বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। তবে সময় স্বল্পতায় আলোচনার বাইরে থাকে সংসদের নারী প্রতিনিধিত্বের ইস্যু। বৈঠক শেষে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে একমত হয়ে দলীয় মতামত জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রয়োজনের বিবেচনায় জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে যদি কোনো উপজেলা থাকে সেখানে অবশ্যই উপজেলা আদালত স্থাপন করতে হবে, সে নীতিগতভাবে একমত। উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের কার্যক্রম বিস্তৃত করা, স্থায়ী বেঞ্চ স্থাপন করার বিষয়ে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐক্যমত্য আজকে তৈরি হয়েছে সেটার সাথে আমরা একমত। জরুরি অবস্থা জারি ইস্যুতে আইনের বিধানে সংশোধন সহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর নীতিগত সিদ্ধান্তে ঐক্যমত্য এলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্বিমত জানায় রাজনৈতিক নেতারা। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। তবে এটা আজকে কনক্লুশন হয়নি, আলোচনা চলমান। তবে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ সহ জরুরি অবস্থা বিষয়ে সংবিধানে বিদ্যমান বিধান পরিবর্তনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। 2 দিনের বিরতি দিয়ে ফের বৃহস্পতিবার বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একাদশ বৈঠক। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থানান্তরে সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। সোমবার দুপুরে এ কর্মসূচিতে তারা বলেন, ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর না করতে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকলেও তা না মেনে এমন প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, যা আদালত অবমাননার শামিল। এ সময় বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর হলে রাজনৈতিক প্রভাব বাড়বে এবং বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেন আইনজীবীরা। মানুষের দুঃখ কষ্ট আপনারা বুঝেননি, বিচার প্রার্থীরা কি চায়। আইনজীবীরা যখন জেগে ওঠে, কোন সিদ্ধান্ত আইনজীবীদের বাইরে নিতে দেওয়া হবে না। আইনজীবী সমাজ এমন আন্দোলন করবে বিচার বিভাগে ন্যায় বিচারকে সুদূর পরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি সংস্কার কমিশনের এই তথাকথিত ঐক্যমত তারই একটা বহিঃপ্রকাশ।
ফেব্রুয়ারির মধ্যে সরকার নির্বাচন দেবে বলে আশাবাদী বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের যত দেরি হবে দেশে অস্থিরতা ততই বাড়বে। বিকেলে সিলেটের শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আপন অপু। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে জিয়ারত শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে নগরীর পাঠানটুলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। স্বপ্নটা আমাদের কাছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সম্ভব। আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না হয়। বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননার আয়োজন হয়। সেখানে মির্জা ফখরুল দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন অন্তর্বর্তী সরকারকে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের সঙ্গে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনো সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সোমবার সকালে 19 জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সভার প্রস্তুতি পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। জানান, নির্বাচন পেছানোর কোনো দাবি করেনি জামায়াত। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছে। চলতি মাসেই জুলাই সনদ ঘোষণা করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। এছাড়া 19 জুলাইয়ের জনসভা সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও চেয়েছেন গোলাম পরওয়ার। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। জুলাই সনদের জন্য 5 অগস্ট পর্যন্ত এনসিপি অপেক্ষা করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জে নিজেদের অবস্থান জানান দিয়েছে এনসিপি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তৈরি করেছে নতুন উদ্দীপনা। সহকর্মী মামুন খানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সোমবার নাটোর রেল স্টেশন এলাকা থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ব্যানার, পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে পৌঁছান নেতাকর্মীরা। জুলাই যোদ্ধারা তারা ছিল বিদায় আজকে গোটা বাংলাদেশে আমি মনে করছি যে সবাই বুক ফুলিয়ে যে যার মতো কথা বলতে পারছে। সেখানে পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে রয়েছে। এর আগে প্রেস ক্লাবের সামনে জেলা কার্যালয় উদ্বোধন করেন তারা। আমাদের
এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে। পথসভা শেষে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন নেতারা। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এর আগে সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে জানান নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপরে আমরা 5ই আগস্ট পর্যন্ত সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। এদিকে কিছু মিডিয়া বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলে জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বসুন্ধরা ছাড়া আরো অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। নাটোরের বনপাড়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যান এনসিপি নেতাকর্মীরা। বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে এসে পৌঁছান তারা। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় সেখানে ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হুসাইন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির সিনিয়র নেতারা। পথসভা ও পদযাত্রা শেষ করে পাবনার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে তাদের। নেতাদের আশা এই ধারাবাহিক কর্মসূচি জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ পদধারীরা যেন ভিন্ন পরিচয়ে নির্বাচনে আসতে না পারে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ চেয়েছে এনডিএম। সেই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি দলটির। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব কথা বলেন। বৈঠকে সংসদীয় আসন পুনর্বিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা সহ 4টি দাবির বিষয়ে লিখিত প্রস্তাব দিয়েছে দলটি, যেখানে নির্বাচনী আচরণবিধিতে ব্যয়সীমা 25 লাখ থেকে 40 লাখে উন্নীত করার দাবি জানায় এনডিএম। একই দিন বাংলাদেশ আম জনগণ পার্টি আনারস প্রতীক সহ নিবন্ধনের দাবি জানিয়ে 53 বছরের মধ্যে সেরা নির্বাচনের প্রত্যাশা জানায়। তারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন, মানে বড় নেতা, অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন, তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন, স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে না আসতে পারেন। যে লাখ টাকায় আসলে নির্বাচনী খরচ কেউ সীমিত রাখে না। দলের একটা প্রতীকের আহ্বান করেছি, আনারস মার্কা, এবং আমরা আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। আমরা একটা নির্বাচন মুখর পরিবেশ সৃষ্টি দেখতে চাই এবং আমরা বলেছি আমরা নতুন প্রজন্মের মাধ্যমে এই দেশের একটা নেতৃত্ব সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী বলেন, আগামী 10 বছর ঐক্য ধরে রাখলে দেশে কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে আসবে না। এ সময় অভ্যুত্থান পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার কথা জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা দ্রুত তাদের স্বজন হত্যার বিচার দাবি করেন। আমার ছেলে 19 জুলাই সায়েন্স ল্যাব মোড় বিন রোডে ও গুলিবিদ্ধ হয়। আমি দাবি জানাই সরকারের কাছে এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, শুধু জুলাই নয়, সব সময় এই শহীদদের স্মরণ রাখতে হবে। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেটি নিশ্চিত করার কথা জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দেব না। আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয়
তা নিশ্চিত করব। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আর দেশে ফিরতে পারবে না। কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। এ সময় নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার কথা জানান আইন উপদেষ্টা। আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। আগামীতে যে নির্বাচন হবে সেটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় নির্বাচন হবে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের প্রচেষ্টা আছে এটা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচন হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আমাদের দেখছেন সংবাদরাত। চাকরিচ্যুত বিডিআর সদস্য আপাতত সব ধরনের কর্মসূচি স্থগিত করেছে। এর আগে আটক 13 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে সোমবার দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা 3 দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় কাকরাইলে পৌঁছলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে 13 জনকে আটক করা হয়। এইচ হিমেলের রিপোর্ট। সোমবার দুপুরে দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামানার ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে 3 দফা দাবির বিষয়ে সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পুলিশ বাধা দিলে কাকরাইল মিলে অবস্থান নেন তারা। এ সময় সড়কে যানজট তৈরি হলে আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ। এতে উত্তেজনা তৈরি হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও। তীব্র আর হট্টগোলে বেশ কয়েকজন আহত হয়। কোন একটা বিডিআর লোক ওনার গায়ে হাত দিয়েছে, কোন পুলিশকে অপমান করেছে না? আমরা অপমান করিনি, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতেছি। আমরা আমাদের দাবি আদায়ে অনড়, কারণ আমরা নির্দোষ নিরপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে চলাচল স্বাভাবিক করতে বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করতে হয়। পুষ্করে যারা অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার, ওনারা চলে গেছে, কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে, তো আশা করি হয়তো আর নামবে না। আটককৃত 13 জনকে রাতে ছেড়ে দেয় পুলিশ। পরে পুলিশি আচরণের নিন্দা ও অন্তর্বর্তী সরকারকে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আপাতত সব কর্মসূচি স্থগিত করেন তারা। পরে আইনি প্রক্রিয়ায় আটককৃতদের ছাড়িয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। পুলিশের এমন আচরণ ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। আমাদেরকে জল কামান নিক্ষেপ করে আমাদের দাবি থেকে সরিয়ে দিবে, এটা হবে না। বিডিআরের লোক আরো শক্তিশালী হয়ে এই দাবির প্রতি রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। আগামীর বাংলাদেশে আর কেউ যেন নিজ ট্যাক্সের টাকায় কেনা বুলেটের শহীদ হতে না হয়, সেরকম বাংলাদেশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিকেলে রাজধানীর গ্যান্ডারিয়ায় ধূপখোলা মাঠ সংলগ্ন শহীদ শাহরিয়ার খান আনাজ সড়কের ফলক এবং শহীদ জুনায়েদ চত্বর উদ্বোধনের সময় একথা বলেন তিনি। এ সময় আগামীতে এদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সোমবার বিকেলে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ সংলগ্ন শহীদ শাহরিয়ার খান আনাজ সড়কের ফলক এবং শহীদ জুনায়েদ চত্বর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সাথে ছিলেন 2 শহীদ পরিবারের সদস্য ও স্থানীয়রা। শহীদদের স্মরণে দোয়া মোনাজাতের পাশাপাশি রোপণ করা হয় কৃষ্ণচূড়া। এ সময় নিজ সন্তানদের স্মরণে আবেগ আপ্লুত হয়ে পড়েন 2 শহীদের মা বাবারা। সন্তানের উৎসর্গে কামনা করেন বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার। চান জুলাই সনদও। যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন গঠন হয় এবং এর জন্য সবাই কাজ করে। এইবার গেলাম মা, আজকে বিজয় হবে মা, 5ই আগস্ট আজকে আমার ধরে রাখো না মা তুমি।
জুলাইকে যারা ম্লান করতে চাইবে তারা এই শতাব্দীর নব্য মীর জাফর উল্লেখ করে জুলাই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই শহীদদেরকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই জুলাইকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই জুলাইকে যারা ম্লান করার চেষ্টা করবে, এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মীর জাফর হিসেবে তারা চিহ্নিত। জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সময় আগামীর বাংলাদেশে আর কেউ যেন নিজ ট্যাক্সের টাকায় কেনা বুলেটে শহীদ হতে না হয় সে বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান দুই উপদেষ্টা। বলেন, জুলাই শহীদদের শুধু মনে রাখলেই হবে না, কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। আর কেউ যেন ঠিক তাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ যদি এই দেশকে ক্ষতি হাত থেকে রক্ষা করতে না পারে, বিদেশি কোনো আক্রমণ থেকে রক্ষা করতে না পারি, কোনো স্বৈর শাসন থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এদের কাছে আমরা কি জবাবদিহি করব? গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস এবং মেহেদী হাসান জুনায়েদ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আন্তর্জাতিক প্রসঙ্গ। আত্মহত্যা করেছেন রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্ত্রীকে চাকরি থেকে বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যেই আত্মহত্যা করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন, স্টারভয়েটের মৃতদেহ একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সোমবার বরখাস্তের ঘোষণাপত্রটি ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বিশ্বাসের ঘাটতির কারণে চাকরিচ্যুত হয়েছেন পরিবহন মন্ত্রী। রাশিয়ান ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানিয়েছে, বহিরাগত হস্তক্ষেপের কারণে সোমবার পর্যন্ত 485টি ফ্লাইট বাতিল ও 1900 ফ্লাইট বিলম্বিত হয়েছে। এমন ঘটনার মধ্যেই বরখাস্ত হন রোমান স্টারভয়েট। কেনিয়ায় শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে 2 জন। ঐতিহাসিক সাবা বিক্ষোভের 35 বার্ষিকী পালনে বিক্ষোভ করে তরুণ সমাজ। আন্দোলনে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। ফাতেমা তাসনিমের রিপোর্ট। একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে কেনিয়ার ঐতিহাসিক সাবা বিক্ষোভের 35তম বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। এমনকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কয়েকজন। 1990 সালে 7 জুলাই তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোয়ের বিরোধীরা দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরে আন্দোলন শুরু করে। এরপর থেকেই সাবা বিক্ষোভ কেনিয়ার গণতান্ত্রিক স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। দিনটির স্মরণে প্রতি বছর আন্দোলন হয় দেশটিতে। কেনিয়ার চলমান আন্দোলনের সূচনা গেল বছর জুনে কর বিরোধী বিক্ষোভ থেকে, যা এখন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। সোমবার বিক্ষোভের ডাক দেয় তরুণ জেনজি সমাজ। সুশাসন, জবাবদিহিতা ও পুলিশের বর্বরতার ন্যায় বিচারের দাবিতে গেল বছর থেকে আন্দোলন অব্যাহত রেখেছে তারা। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই ক্যাম্প করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। রাজধানী নাইরোবিতে বন্ধ করে দেয়া হয় প্রধান সড়ক। বিক্ষোভকারীরা পুলিশের বেষ্টনী ভেঙে সড়কে আগুন ধরিয়ে দিলে সংঘর্ষ শুরু হয়। রাষ্ট্রপতি ভবন, স্টেট হাউস ও কেনিয়ার সংসদ সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থানের প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। এটা আমাদের দেশ, আমরা যদি এটি ধ্বংস করি তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হব। পুলিশের ভাবা উচিত, দেশ ধ্বংস হলে তারা ও তাদের পরিবার নিরাপদে থাকবে না। গেল মাসে পুলিশের হেফাজতে এক ব্লগারের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে নতুন মাত্রা যুক্ত হয়। কেনিয়া জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভে জুনে 19 জন নিহত হয়েছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রিক্স সম্মেলনে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তানকে সেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক আখ্যা দেন তিনি। বলেন, ভুক্তভোগী ও পৃষ্ঠপোষককে এক কাতারে বিবেচনার সুযোগ নেই।
এর আগে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে সম্মেলন শুরু করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। রাহান কবির, শুভ্র রিপোর্ট। ব্রাজিলের রিও ডি জেনেইরোয় বসেছে ব্রিক্স সম্মেলন। বিশ্বের উদীয়মান 11 দেশ নিয়ে গঠিত এ জোট। এবারের সম্মেলন সরকার প্রধান ও প্রতিনিধিদের পদচারণায় মুখর। রোববার শুরু হওয়া 2 দিনব্যাপী সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি নতুন সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন এতে। গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা অভিহিত করে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আমরা মুখ বন্ধ করে মেনে নিতে পারি না। ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য। সমাধান একটাই, ইসরায়েলের দখলদারিত্বের অবসান হতে হবে। 1967 সালের সীমারেখার ভিত্তিতেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দেখতে চায় বিশ্ব। সম্মেলনে গুরুত্ব পায় সম্প্রতি ভারত পাকিস্তান লড়াই প্রসঙ্গ। প্রতিবেশী পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর আখ্যা দিয়ে সন্ত্রাসবাদের প্রতি মৌন সম্মতি বিশ্বের গ্রহণ করা উচিত নয় বলেও মনে করেন মোদি। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলায় হতাহতে আমরা আবারও নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের সব ধরনের রূপ ও প্রকাশের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান সেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক। ভুক্তভোগী ও পৃষ্ঠপোষককে কখনো এক কাতারে বিবেচনা করা যায় না। সম্মেলনে অর্থনীতি, বাণিজ্য, শুল্ক সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পায় প্রথম দিনই। তবে সম্মেলন চলার সময় জোটভুক্ত দেশগুলোকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিরোধী নীতির সঙ্গে সামিল দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। রায়হান কবির, শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদরাত। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় $1.5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 2024 সালের অক্টোবরে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দিন বাফুফে ভবনে উপদেষ্টা $1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন। এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা এশিয়া কাপ নিশ্চিত করার পর $1.5 কোটি টাকা বোনাস ঘোষণা করলেন। গেল রাতে হাতিরঝিলে নারী দলকে বাফুফে সংবর্ধনা দিলেও কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি। এছাড়াও সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত $1.5 কোটি টাকাও এখনো বুঝে পাননি ফুটবলাররা। বল্টন মাইক্রোটেক কর্পোরেশন তাদের ব্যাটারি সিরিজের নতুন প্যাসেঞ্জার কার গ্রাভিটন উদ্বোধন করেছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় এক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী তাহসান খান, বল্টন হাইটেক ইন্ডাস্ট্রির এমডি SM মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা ও সিইও নিশাত তাসনিম সুচি এই কার উদ্বোধন করেন। এ সময় ওয়ালটন ব্যাটারির শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে গ্রাভিটন N50 জেট, N50 জেট L, NS40 জেট L, NS60L, NS70, AX127 এবং NX127L। এসব ব্যাটারির দাম 8,650 টাকা থেকে 15,600 টাকার মধ্যে, যা পাওয়া যাবে সারা দেশের ওয়ালটন শোরুমে। ওয়ালটনের নতুন এই ব্যাটারিগুলো প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও সিএনজির জন্য উপযোগী এবং জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি, শিল্ড মেইনটেনেন্স ফ্রি। দর্শক, এই ছিল এখনকার সংবাদরাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।